Recording in progress. Hello. শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ভেরি গুড। Recording stopped. Recording in progress. আমরা আগের স্টেবিলিটি চেক করেছিলাম ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালের। সেখানে এরকম একটা টেবিলের মাধ্যমে আমরা ওয়েট বের করেছি, ভার্টিক্যাল ওয়েট, এবং সেই ওয়েটের টো পয়েন্ট থেকে সেই ওয়েটের ডিস্টেন্স কতটুকু প্রত্যেকটা কম্পোনেন্ট ওয়েটের, এবং করসপন্ডিং মোমেন্ট, রেস্টিং মোমেন্ট কতটুকু হয়, ক্লকওয়াইজ মোমেন্ট, সেটা আমরা বের করেছিলাম। যার ফলে সামেশন অফ ওয়েট আমাদের জানা আছে, রেজিস্টিং মোমেন্ট, টোটাল মোমেন্ট জানা আছে। এখান থেকে আমরা কি বের করলাম? স্টেবিলিটি চেক করলাম। যে রেজিস্টিং মোমেন্ট তোমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে এবার। এটা কি আমরা 2.16 এটাকে চেক করে শেষ করছিলাম? ইয়েস স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা দুইটা চেক করেছি। একটা হলো চেক এগেনস্ট বিয়ারিং, অ্যালাউয়েবল সয়েল প্রেসার ছিল 8000 পিএসএফ, আমাদের Q1 আসছিল 2780 পিএসএফ। ওকে, তো এটা একটা চেক। আর একটা চেক আমরা করেছিলাম যে চেক এগেনস্ট ওভারটার্নিং। ওকে, থার্ড চেক হচ্ছে চেক এগেনস্ট স্লাইডিং। এই ওয়ালটাকে যদি এদিক থেকে যে সয়েল প্রেসার ধাক্কা দিবে, তার এগেনস্টে রেজিস্ট্যান্স তিনটা ভাগে ভাগ হয়ে দিবে। একটা পার্ট হলো এই কি এবং হিল স্ল্যাব, এদের ভিতরে ফ্রিকশন হবে। এই কি এবং হিল স্ল্যাব এবং তার নিচে যে সয়েল, এদের ইন্টারনাল ফ্রিকশন। আরেকটা পার্ট হলো যে কির এই পাশে যে পোর্শনটুকু, সেই পোর্শনটুকুকে এদিক থেকে যদি ধাক্কা দেয়, তাহলে এই সয়েল সহ এটাকে মুভ করতে হবে। সেইটার একটা ইন্টারনাল ফ্রিকশন। দুইটা পার্ট আলাদা হবে। এবং আরেকটা পার্ট হবে এখান থেকে টপ পর্যন্ত প্যাসিভ সয়েল আর্থ প্রেসার। এদিক থেকে অ্যাক্টিভ সয়েল আর্থ প্রেসার ধাক্কা দিবে, এদিক থেকে রেজিস্ট্যান্স দিবে প্যাসিভ আর্থ সয়েল প্রেসার। তবে এই পাশে যে সয়েলটা আছে, সেই সয়েলের আমরা যে টপ যে লেয়ার আছে, সেই টপ লেয়ার থেকে 1.5 ফিট পর্যন্ত বা 450 মিলিমিটার পর্যন্ত যে সয়েল, সেটাকে আমরা লুজ সয়েল কনসিডার করি। তাহলে লুজ সয়েল প্যাসিভ রেজিস্ট্যান্সটা ঠিকঠাক মতো দিতে পারবে না, যে কারণে টপ যে লেয়ারটা 1.5 ফিটের লেয়ারটা, এই লেয়ারটাকে আমরা আনরিলায়েবল ধরে এটুকুকে বাদ দিয়ে রাখবো প্যাসিভ আর্থ প্রেসার ক্যালকুলেশনে। তাহলে যেরকম বলছিলাম যে তিনটা কম্পোনেন্ট থাকবে, হেল অ্যান্ড কি পোর্শনের জন্য ফ্রিকশন থাকবে, আরেক পোর্শন হলো টোপোর স্ল্যাবের জন্য ট্যান ফাই তার রেজিস্ট্যান্স, আর
প্যাসিভ সয়েল প্রেসার। কিভাবে আমরা এটা ক্যালকুলেট করব? ফ্রিকশন অ্যাট টো পোর্শনের জন্য ফ্রিকশন হবে, আমরা যে সয়েল প্রেসার ডায়াগ্রামটা আঁকতে পারছি, আমরা এখানে দেখছি যে Q1 ইকুয়াল টু 2780 পিএসএফ। Q1 ইকুয়াল টু 2780 পিএসএফ। এটা যদি আমরা কনসিডার করি 2780 পিএসএফ, আর এই পাশে যদি আমরা 0 ধরি, লিনিয়ার ভেরিয়েশন কতটুকু লিনিয়ার ভেরিয়েশন যাচ্ছে, এই মাথায় এসে 2780 হচ্ছে আর এই মাথায় এসে 0 হয়ে যাচ্ছে। এর মাঝখানে এর ডিসটেন্স কত? 3 ফিট 9 ইঞ্চি, মানে 3.75, আর এটা হচ্ছে 6 ফিট, 9.75। 9.75 ফিটের জন্য ভেরিয়েশন হচ্ছে 0 থেকে 2780 ফিট। তাহলে এই ইন্টারপ্রিটেশনের মাধ্যমে আমরা দেখতে পাই যে 4.4 ফিট 8 ইঞ্চ গেলে কতটুকু এখানে প্রেসার আসবে এবং 6 ফিট গেলে কতটুকু প্রেসার আসবে, এটা আমরা বের করতে পারি। আমাদের ফ্রিকশন যে ফোর্সটা আমরা বলছি বটমে ফ্রিকশন ফোর্স এদিকে কাজ করবে, সেই ফোর্সের সমান হবে এই ভার্টিক্যাল ফোর্স ইনটু ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট। তো ভার্টিক্যাল ফোর্সটা আমরা নানান ভাবে ক্যালকুলেট করেছি। এটা যদি আমরা না যাই, আমরা সিম্পলি যদি সয়েল প্রেসার যেটা, এটাকে যদি আমরা চিন্তা করি, এটুকুর ভিতরে যে সয়েল প্রেসার আছে, সেই সয়েল প্রেসার ডায়াগ্রামের যে এরিয়া, এই এরিয়াটাই হবে ভার্টিক্যাল ফোর্সের সমান এই পাশে। তাহলে এই ডায়াগ্রামের এরিয়া সমান কত হবে? ট্রায়াঙ্গুলার এরিয়া ফ্রিকশন অ্যাট টো, আমরা প্রথমে হিল অ্যান্ড কি পোর্শনের জন্য যদি ধরি, তাহলে এই পোর্শনের এরিয়া হচ্ছে হাফ ভূমি গুণ উচ্চতা। এই পর্যন্ত 1710। এই ট্রায়াঙ্গেলের এরিয়া 1710 হাফ ইন্টু 1710 ইন্টু 1 ফিট 4 ইঞ্চি আর 4 ফিট 8 ইঞ্চি মিলে 6 ফিট ইন্টু ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট, এটা কত হয়? স্যার 2565 ইন্টু 6 ইন্টু 0.5, 565 2500। ওকে, তাহলে আমরা বললাম যে এই পোর্শনটার জন্য, আর এই কির এই পাশে যে পোর্শনটা আছে এটার জন্য আমরা বলছি যে তার প্রেসার এর সাথে tan phi গুণ করতে হবে, তাহলে আমরা ইন্টারনাল সয়েলের ফ্রিকশনটা পাবো। ইন্টারনাল সয়েলের ফ্রিকশন, তাহলে এই প্রেসার ডায়াগ্রামের এরিয়া ইনটু tan phi। তাহলে এখানে আমরা কি করতে পারি, এই এটার জন্য প্রেসার ডায়াগ্রামের এরিয়া কত হবে? এক পাশে 1710 আর এক পাশে 2780। এটা ট্রাপিজয়েডাল এরিয়া, এটা যদি আমি এভারেজ করি হাফ ইন্টু 1710 প্লাস 2780 এভারেজ ইন্টু ডিস্টেন্স 3.75, সাথে গুণ করব tan phi।
এই পাশে পোর্শনের জন্য। এটা কত আসলে হিসাব করলে? স্যার 4860। 4860, ঠিক আছে। ফ্রিকশন অ্যাট প্রপোর্শনের জন্য 4860, ফ্রিকশন হিল অ্যান্টির জন্য 2570। আর প্যাসিভ আর্থ প্রেসার আমরা যেটা বলছিলাম যে এখানে 2 ফিট পর্যন্ত মাটিটা আছে, উপরে 2 ফিট মাটি আছে, তার নিচে আছে 1.5 ফিট ফাউন্ডেশন, আর তার নিচে 1 ফিট 3 ইঞ্চি হচ্ছে কি। এই টোটালটা আমরা যোগ দিব হাইটের জন্য। সেখান থেকে আমরা বাদ দিব 1.5 ফিট, এখান থেকে 1.5 ফিট বাদ দিয়ে দিব। এই টপ সয়েলটা আমরা ধরে নিচ্ছি যেটা আনরিলায়েবল, মানে হচ্ছে লুজ সয়েল, সে প্যাসিভ আর্থ প্রেসার দিবে না। সেই হিসাবে প্যাসিভ আর্থ প্রেসারের যে ইকুয়েশন সেটা অ্যাক্টিভের মতোই, হাফ kph into w into h square। h equal to আমরা কি বলছি 2 ফিট 1.5 ফিট আর 1.2 ফিট, তারপর তার থেকে আমরা 1.5 ফিট বাদ দিয়ে দিচ্ছি আনরিলায়েবল বলে। ঠিক আছে হিসাব? উনিশশো হয়? জি স্যার 1901 আসছে। 1900 ধরে নিলাম 1900। তাহলে 1900 হলে টোটালটা যোগ করলে কি এটা হচ্ছে কিনা? না, 1330। জি স্যার ঠিক আছে। ওকে ফাইন। তাহলে ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে স্লাইডিং এর যে ফোর্স ছিল আমাদের, দেখো আগে আমরা হিসাব করে রাখছি, হরিজন্টাল ফোর্স 9330। আর 6500 ফোর্স এখান থেকে 6500। 9330 বাই 6500 কত হয়? স্যার 1.43। 1.44 বলছি আমি। এটা আসলে হওয়ার কথা ছিল 1.5 মিনিমাম। তুমি যখন আর্লিয়েস্ট ডিজাইনার তখন আমরা রিকমেন্ড করব এই সেকশনটাকে রিভাইজ করার জন্য, কিন্তু এক্সপার্ট ডিজাইনার যদি হয় তাহলে সে জানে যে এটা 5% এর নিচে এই ভেরিয়েশনটা আমরা কনসিডার করতে পারি। অনলি 4% বিলো দ্য রিকমেন্ডেড ভ্যালু অফ 1.5 and can be considered adequate. Sliding and overturning is greater without surcharge. তাই এখানে আমাদের একটা সারচার্জ ফোর্স আছে, সারচার্জ প্রেসার আছে। সারচার্জ না থাকলে স্লাইডিং এবং ওভারটার্নিংটা বেশি হবে, বেশি সমস্যা হবে। না থাকা অবস্থায় এটা ক্রিটিক্যাল, স্লাইডিং এবং ওভারটার্নিং। কিন্তু however bearing pressure needs to be checked with added surcharge for this case. এখানে যদি সারচার্জ থাকে, লোডটা থাকে, তাহলে কি হবে?
ভার্টিক্যাল ফোর্সটা বৃদ্ধি পাবে। ভার্টিক্যাল ফোর্সটা বৃদ্ধি পেলে এখানে কি হবে, রেজিস্ট্যান্সটা, ফ্রিকশনের রেজিস্ট্যান্সটা বৃদ্ধি পাবে। তাহলে এদিক থেকে ধাক্কা দিলে স্লাইডিং এর এগেনস্টে রেজিস্ট্যান্সটা বেশি থাকবে। এই জন্য আমরা সারচার্জ ছাড়াই কিন্তু এটা ক্যালকুলেট করেছি এই ফ্যাক্টর অফ সেফটি চেক করার জন্য। তারপর দেখো ওভারটার্নিং এর ক্ষেত্রে, ওভারটার্নিং এর ক্ষেত্রে এই ওয়েট কম্পোনেন্ট গুলাই হচ্ছে ওভারটার্নিং এর জন্য রেজিস্ট্যান্স। এই টো পয়েন্টের রেসপেক্টে আমরা মোমেন্ট নিচ্ছি। এখানেও আমরা সারচার্জটা কনসিডার করি নাই। যদি সারচার্জ কনসিডার করতাম তাহলে এডিশনাল একটা রেজিস্টিং মোমেন্ট যুক্ত হতো, তার মানে ফ্যাক্টর অফ সেফটি আরো বাড়তো। তো আমরা কি করব, স্লাইডিং এবং ওভারটার্নিং এর জন্য সারচার্জ ছাড়াই ফ্যাক্টর অফ সেফটি ক্যালকুলেট করব। কিন্তু বিয়ারিং এর ক্ষেত্রেও আমরা একবার অলরেডি সারচার্জ ছাড়া বিয়ারিং চেক করেছি। এখন নতুন করে যদি আবার সারচার্জ এখানে অ্যাড করি তাহলে বিয়ারিং এ কি চেঞ্জ আসে সেটা আমাদেরকে আবার আরেকবার চেক করে দেখতে হবে। এই সারচার্জ ছাড়া আমরা যে ক্যালকুলেশনটা করলাম সেটা হলো এখানে। এখন নতুন করে তোমাকে আবার এই পুরো কম্পোনেন্ট গুলো সবগুলো ক্যালকুলেট করার দরকার নাই, কারণ সারচার্জটা শুধু আলাদা করে অ্যাড করে দিলেই হবে। এই টেবিলে আমরা যে ওয়েটটা দেখতে পাচ্ছি এই ওয়েটের সাথে সারচার্জের ওয়েটটা যোগ হবে। সারচার্জের ওয়েট কত হবে? কেউ কি বলতে পারবা সারচার্জের জন্য ওয়েট কত হবে? স্যার 400 into 4.67 এটাই তো হওয়ার 400 ইন্টু 4.67 4.67। সারচার্জ সহজ যখন আমরা হিসাব করতে চাচ্ছি 400 ইন্টু 4.67 প্লাস 0.66। 4.67 হলো এই পাশ পর্যন্ত, ওয়ালটা উপরে 8 ইঞ্চি নিচে 16 ইঞ্চি। সারচার্জ আসলে এই পর্যন্ত চলে আসতে পারবে, ওয়ালের আগ পর্যন্ত। তাহলে আরো 8 ইঞ্চি যোগ হবে এর সাথে, 4.67 প্লাস 0.67। $15,600। রেজিস্টিং মোমেন্ট তখন কি হবে, এই 400 ইন্টু এই যে 4.67 প্লাস 0.67 করলে 5.33 হয়, ইন্টু এই ডিস্টেন্সটা ঠিক আছে কিনা আমরা ওটার মিডলে যেতে চাই। দেখি আমরা হিসাব, এই টো পয়েন্ট থেকে এই সারচার্জের যে লোড এইখান পর্যন্ত এটার সেন্টার পর্যন্ত আমরা যেতে চাই। তাহলে কি হবে, এখান থেকে কতটুকু আছে, 3.75 প্লাস 0.67 প্লাস 5.33/2। থ্রি 3.75 প্লাস 0.67 প্লাস 5.33/2। ঠিক আছে, 96,200 কি আসে? স্যার 96,145 আসে। আচ্ছা হোক 200। এটা হাজার হাজার যখন আসবে তখন এরকম রাউন্ড আপ করে ফেলবা যাতে তোমার ক্যালকুলেশনটা ইজি হয়। তাহলে এ ইকুয়াল টু আগে যেভাবে আমরা বের করছিলাম এম আর মাইনাস এম নট বাই আর ভি। এম নট একই থাকবে ওভারটার্নিং মোমেন্ট, এম আরটা চেঞ্জ হয়ে গেছে, আর ভিটা চেঞ্জ হয়ে গেছে। নতুন ভাবে আমরা যদি এ বের করি তাহলে এ আসছে 3.76,
এটা কোন ওয়ান থার্ড এর মধ্যে পড়লো? বেসটাকে আমরা 3 ভাগে ভাগ করছিলাম। বেস কতটুকু? So 9.75. 9.75। তাহলে এখন আমাদের এ সমান কত এখান থেকে রেজাল্টেন্টের ডিসটেন্স? নাইন পয়েন্ট সেভেন ফাইভ হলে ওর 3 ভাগের 1 ভাগ হচ্ছে 3.25। আমাদের এ ভ্যালুটা আসছে 3.76। ঠিক আছে? তার মানে এটা মিডিলের অন থার্ডের মধ্যে রেজাল্টেন্টটা হিট করছে। মিডিলের অন থার্ডের মধ্যে হলে আমাদের জন্য প্রথম কেসটা, এখান থেকে Q1 বের করো তো। फोर एल माइनस सिक्स है आर वी बाई एल स्क्वायर। आर वी इक्वल टू डब्ल्यू। वेट, স্যার এটা 2697.84। 2700। আমাদের বেয়ারিং ক্যাপাসিটি কত আছে? অ্যালাউবল বেয়ারিং ক্যাপাসিটি হলো 8000 পিএসএফ। সুতরাং এটা সেফ লিমিটের মধ্যেই আছে। ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত হচ্ছে স্টেবিলিটি চেক। স্টেবিলিটি চেকের জন্য আমাদের তাহলে কি করতে হবে? একবার মানে প্রথমে সারচার্জকে আমরা কনসিডার করবোই না, 3টা থেকে দিয়ে ফেলবো সারচার্জ ছাড়াই। যদি সারচার্জ থাকে এরপরে আমরা সারচার্জ সহ আবার ওয়েটটা ক্যালকুলেট করব এবং রেজিস্টিং মোমেন্ট ক্যালকুলেট করব, করে সেখান থেকে আরেকবার বিয়ারিং ক্যাপাসিটিটা চেক করব। ম্যাক্সিমাম ক্ষেত্রে ওকে থাকবে, হয়তো আবার কিছু ক্ষেত্রে নাও থাকতে পারে যদি তোমার টাইট হয়ে যায়। কারণ এখানে যে অ্যালাউবল বিয়ারিং ক্যাপাসিটি দেখাচ্ছে 8000 পিএসএফ, এটা আমাদের দেশের জন্য একটা ড্রিমের মতো। 8000 পিএসএফ সয়েল পাওয়াটা খুব কঠিন আমাদের এখানে। এটা রক সয়েল হলে তখন 8000 পিএসএফ এই ধরনের ক্যাপাসিটি দিবে, 4 টন। এটা হবে না। স্যার কিন্তু স্যার একই জিনিস দুইবার কেন করলাম স্যার? মানে আমরা ফার্স্টে সার্চার্জ নিয়ে করলে স্যার মানে সার্চার্জ আছে তো ফার্স্টে এটাকে রাইট করলাম কেন? যে জিনিসটা আছে সেটাকে বাদ দিয়ে কেন করলাম? তুমি একটা ডিভাইস দিয়ে লগইন করো, তোমার 2টা দিয়ে লগইন করাতে ইকো হয়ে যাচ্ছে।
এখানে কেন করলাম সেটা বলছি যে প্রথমবার আমরা সারচার্জ কনসিডার করি নাই। কেন করি নাই? কারণ সারচার্জ ছাড়া স্লাইডিং এবং ওভারটার্নিং এর জন্য সারচার্জ ছাড়াই ক্রিটিক্যাল। সারচার্জ ছাড়া আমাদের চেক করতে হবে। সারচার্জ থাকলে তো এখানে এক্সট্রা লোড থাকলো, সেই লোডটা এখানে যখন পড়বে তখন স্লাইডিং এর এগেইনস্টে রেজিস্ট্যান্স বেশি দিবে, সারচার্জ ছাড়া রেজিস্ট্যান্স কম হবে। তো আমি জানি না যে সারচার্জ সবসময় থাকবে কি থাকবে না। ওকে, আবার ওভারটার্নিং এর ক্ষেত্রেও একই, এখানে যখন লোডটা থাকবে তখন দেখা যাবে যে ওভারটার্নিং এর জন্য রেজিস্ট্যান্সটা বেশি পাচ্ছে, কিন্তু সারচার্জ থাকবে কিনা আমি জানি না। সেই জন্য ওভারটার্নিং এবং স্লাইডিং এই দুইটা কেস চেক করতে হবে সারচার্জ ছাড়াই। আর বিয়ারিং এর ক্ষেত্রে যেহেতু সারচার্জ একটা এক্সট্রা লোড, এটা আসতেও পারে নাও আসতে পারে, আমরা আরেকবার সারচার্জ দিয়ে চেক করে দেখবো যে বিয়ারিংটা আমাদের অ্যালাউয়েবল লিমিটের মধ্যে থাকছে কিনা। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমাদের একটু ডিজাইন করতে হবে। ডিজাইনটা হচ্ছে আমরা আর্ম এবং কি যে পোর্শন আছে, এই আর্ম এবং কির জন্য আমরা ডিজাইনটা করব। এখানে দেখো একটি সহ এই যে আর্ম পোর্শনটা, এটার জন্য আমরা ডিজাইন করব। তাহলে MU ইকুয়াল টু 45,700, এটা আমরা ক্যালকুলেট করে রেখেছিলাম পাউন্ড ফিট at the bottom with wall thickness 16 ইঞ্চি। নিচে থিকনেস কম, উপরে থিকনেসটা বেশি। আমাদের ওয়ালটা এরকম, নিচে 16 ইঞ্চি, উপরে 8 ইঞ্চি। ওকে, এবং এখানে ম্যাক্সিমাম মোমেন্ট হচ্ছে 45,700 পাউন্ড ফিট। ডি কতটুকু? নিচে যদি বটমে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ডি প্রোভাইডেড দেখা যাচ্ছে বটমের জন্য 16 ইঞ্চি মাইনাস 2 ইঞ্চি ক্লিয়ার কভার, আর হাফ ইঞ্চি হলো রেইনফোর্সমেন্টের অর্ধেক, 13.5 ইঞ্চ। দেন এমইউ এর যে জেনারেল ইকুয়েশন আমাদের আছে মোমেন্টের ইকুয়েশন, এটা পাউন্ড ফিটে আছে মোমেন্টের ইউনিটটা, তাহলে আমরা পাউন্ড ইঞ্চিতে নিয়ে যাচ্ছি। 45,700 ইন্টু 12 পাউন্ড ইঞ্চি, ফাই ইকুয়াল টু 0.9। রোটা আমরা বের করতে চাই, FY 60,000, বি 12, ডি ইকুয়াল টু 13.5 স্কোয়ার, 1 minus 0.59 ও FY by F prime C। এখান থেকে রোর ভ্যালু আসে 0.0049। ঠিক আছে, এটাই আসে। জি স্যার, ঠিক আছে, 0.0048 সামথিং।
বলো। স্যার ঠিক আছে, 0.0048 সামথিং আসছে স্যার। আচ্ছা, ওকে। তাহলে ইকুয়াল টু Recording stopped. Recording in progress. সাত নম্বর বার যদি আমরা ব্যবহার করি, ইউজিং নাম্বার 7 5 আর স্পেসিং ইকুয়াল টু ঠিক আছে। জি স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে 9 ইঞ্চি পর পর যেতে হবে। To determine bar cutoff points, the moment diagram at intermediate level 10 feet and 5 feet from the top has been determined as shown in figure. এখন দেখো এখানে এটা একটা ক্যান্টিলিভার, তার সাপোর্ট এখান থেকে যত উপরের দিকে যাচ্ছি তত সয়েল প্রেসার কমতেছে। ক্যান্টিলিভারের এন্ডে প্রেসার 0, করসপন্ডিং মোমেন্টও 0। তো আমরা নিচে এই জন্য 16 ইঞ্চি থিকনেস প্রোভাইড করছি, উপরে 8 ইঞ্চি থিকনেস প্রোভাইড করেছি। তাহলে 8 ইঞ্চি থিকনেসও দরকার নাই, আবার এখানে থিওরিটিক্যালি এখানে 0 দরকার, আবার এখানে কোনো রেইনফোর্সমেন্টও দরকার নাই। কিন্তু এইখানে দরকার 16 ইঞ্চি থিকনেস, সাথে 9 ইঞ্চি পর পর নাম্বার, কি বলছি, নাম্বার 7 বার 9 ইঞ্চি পর পর দরকার। ওকে, তাহলে উপরের দিকে আমার রেইনফোর্সমেন্ট দরকার নাই। তাহলে আমরা কি করতে চাই, যে রেইনফোর্সমেন্ট গুলাকে, ডিজাইনটাকে ইকোনমিক করার জন্য রেইনফোর্সমেন্ট গুলা কাট অফ করে দিতে চাই। ওকে, তাহলে কাট অফ করে দেওয়ার জন্য আমরা কি করব, আমরা জানতে চাই যে মানে মোমেন্ট ডায়াগ্রামটা কেমন, এই ক্যান্টিলিভারের মোমেন্ট ডায়াগ্রামটা কেমন। টপ থেকে আমরা পাঁচ ফিট হাইটে এসে এবং 10 ফিট হাইটে এসে আবার আমরা মোমেন্ট ডায়াগ্রাম, মোমেন্ট ভ্যালুটা বের করতে চাই। এইচ ইকুয়াল টু 5 ফিট, এইচ ইকুয়াল টু 10 ফিট। তার জন্য আমরা মোমেন্ট বের করতে চাই। মোমেন্ট বের করতে হলে আমাদের কি করতে হয়,
এই যে আগের যে ইকুয়েশন ছিল আমাদের, এই ইকুয়েশন দিতে হবে, হাফ কে এইচ ডাব্লিউ এইচ প্লাস টুয়াইস এইচ প্রাইম। এখান থেকে 5 ফিট হাইটের জন্য মোমেন্ট এবং 10 ফিট হাইটের জন্য মোমেন্ট বের করো। শুধু এইচ এর ভ্যালুটা চেঞ্জ হবে, এখানে এইচ ইকুয়াল টু 5 ফিট হবে, এইচ ইকুয়াল টু 10 ফিট হবে। প্রেসার পি বের করবা এবং ওয়াই এর ভ্যালু বের করবা, পি এবং ওয়াই গুণ করলে মোমেন্ট পাওয়া যাবে। ক্যালকুলেশন করতে পারছো? স্যার 5 ফিটেরটা করছি স্যার। স্যার এটা বলবো নাকি 10 ফিট করে তারপর বলবো? আমারও এই হচ্ছে তোমার কথা। অন্য কেউ বলো। 21,300 আসছে। স্যার 5 ফিটের জন্য 3990 আসছে, 10 ফিটেরটা স্যার করতেছি।
স্যার 10 ফিটের জন্য 21,297 পাউন্ড পার ফিট আসছে। একুশ হাজার 300 আর 4000, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে, কাছাকাছি। ওকে, তাহলে আমরা এটা আমাদের ওয়াল, এটা হলো আমাদের মুভমেন্ট ডায়াগ্রাম। ওকে, টপে 0, 5 ফিট নিচে আসে কত? 4000, আর 10 ফিট নিচে এসে 300, আর এখানে হচ্ছে এই বটমে কত ছিল এখানে? স্যার 45,700। এই হচ্ছে মুভমেন্ট ডায়াগ্রাম। এখন আমরা যেটা করতে চাই যে এর ভিতরে যে রেইনফোর্সমেন্টটা আমাদের ক্যালকুলেশনে আসছে সেটা বটমের জন্য 45,700 এর জন্য। আমরা এই রেইনফোর্সমেন্টটা সব জায়গায় প্রোভাইড করব না, আমরা এক রেইনফোর্সমেন্ট অল্টারনেট করে দিতে চাই। অল্টারনেট করে এটা যদি টোটাল হাইট হয় তাহলে এটাকে শুধু পর্যন্ত জায়গায় এটা দিব রেইনফোর্সমেন্টটাকে, এটা টোটাল হাইট, এটা আবার কিছু দূর পর্যন্ত জায়গাটা দিতে হবে, এভাবে আমরা দিব। বটমে এদের ভিতরে ডিসটেন্স হচ্ছে 9 ইঞ্চ, আর যদি আমি টপে যাই এই ডিসটেন্স কত?
স্যার 18 ইঞ্চ হবে। কত গেলে 18 ইঞ্চ। বটমে আমাদের যে 45,700 তার জন্য আমরা 9 ইঞ্চি পরপর রেইনফোর্সমেন্ট দরকার, এটা বের করছি। তবে তো আসলে রেইনফোর্সমেন্ট দরকার নাই। তাহলে আমরা এখানে একটা বের করতে চাই যে রেইনফোর্সমেন্ট যদি আমরা বটমেই মনে করো যে মাঝখানে রেইনফোর্সমেন্টটা নাই, আমরা 18 ইঞ্চি পর পরই দিলাম, এই লম্বা বারগুলো যেভাবে দিচ্ছি 18 ইঞ্চি পর পর যদি দেই, তাহলে সেক্ষেত্রে রেজিস্টিং মোমেন্ট কত হবে? উইথ অল্টারনেট নাম্বার 7 ফাইবার্স দ্যাট ইজ অ্যাট 18 ইঞ্চি সেন্টার। আমরা যদি একটা পর পর অল্টারনেট নাম্বার 7 বাদ দিই, এটা মনে করো নাই আপাতত, তাহলে একটা পর পর যদি আমরা 18 ইঞ্চি নাম্বার 7 বাদ দিই, তাহলে A equal to ASFY by 0.85 F prime CB. Is it AS equal to কিভাবে বের করলাম? বারো ইঞ্চির জন্য দেওয়া হয়েছে 0.6 ইঞ্চি স্কয়ার। তাহলে 18 ইঞ্চির জন্য কত? স্যার এই লাইনটা একটু বুঝিনি স্যার, 12 ইঞ্চির জন্য 0.6 ইঞ্চ করে স্যার আরেকবার বলবেন? আমরা আগে যে প্রোভাইড করলাম সেটা 9 ইঞ্চি পর পর দিছি না? ইঞ্চির ভিতরে 0.6 ইঞ্চি স্কয়ার। এটা তাহলে মিলল না। এখানে স্পেসিং হচ্ছে 9 ইঞ্চি সেন্টার টু সেন্টার, কত নাম্বার 7 ফাইবার। তাহলে 9 ইঞ্চির জায়গায় যদি 18 ইঞ্চি হয়, এখানে আমাদের কত ছিল? 0.79, 1 ফিটের জন্য। 1 ফিটের জন্য যদি 0.79 হয়, হিসাবটা হবে বারো ইঞ্চিতে হিসাব করে আসছে আমাদের 0.79। স্যার আমি যদি স্যার স্পেসিংটার জায়গায় যদি স্যার আমি 18 ইঞ্চি বসাই দিই, তাহলে তো আমি এসটা পেয়ে যাচ্ছি এখান থেকে। আর কি ওই নিয়মে করলে হয়, মানে আমি এটা 0.4 আসে তাহলে স্যার এএসএফ ভ্যালুটা 0.4 আসে। ওইটা তো তোমার রিকোয়ারমেন্ট থেকে, হ্যাঁ ওটা করতে পারো, 0.4 আসে আর কি। জি স্যার, ওইটা ওইভাবে ওই সূত্রে জাস্ট স্পেসিংটা বসাই দিলে 0.4 আসে। 0.79 ভাগ 12,
আর তো তুমি যদি 18 ইঞ্চির জন্য হিসাব করো তাহলে 18 ইঞ্চির মধ্যে কতটুকু লাগবে? না না, এভাবে না। স্যার ওই সূত্র ডিরেক্ট বসালে স্যার 0.4 আসতেছে। হ্যাঁ, ওই সূত্র ডিরেক্ট বসালে ঠিক আছে। ওকে, তাহলে 0.4 এটা আসবে। 0.4 বসালে তাহলে a ইকুয়াল টু 5.516 বা 0.52। এখান থেকে যদি আমরা রেজিস্টিং মোমেন্ট এ যদি এটা 0.52 হয় তাহলে রেজিস্টিং মোমেন্ট ইকুয়াল টু 5 mn ইকুয়াল টু as fy d মাইনাস a বাই 2। তেইশ হাজার আটশো কি ঠিক আছে? স্যার যদি আমি স্যার 0.4 বসাই তাহলে স্যার 23,832 আসে। ওই 32 কিছু হবে না, 23,800 মনে করো। তুমি তোমার যেটা আসে সেটাই অ্যাকুরেটলি বসাবা, ঠিক আছে? 0.4 বসালে মানে স্যার যদি বেশি আসে তাহলে স্যার বেশি রাউন্ড আপ করবো না, মানে 23,900 তে রাউন্ড আপ নাকি? না, এটা তো রেজিস্টিং মোমেন্ট, এটা কম থাকলে অসুবিধা নেই। যাই হোক, তুমি তোমার যেটা আসে সেটাই বসাবা, ঠিক আছে? 23,832 আসলে 832। এখন দেখো, এখানে বটমে থিকনেসটা বেশি, টপে থিকনেসটা কম। বটমে 16 ইঞ্চি, টপে 8 ইঞ্চি। তাহলে আমরা যদি টপের ক্ষেত্রে ইফেক্টিভ ডেপথ ডি বের করি তাহলে কত হবে? টপে যে ইফেক্টিভ ডেপথ ডি কত হবে? ঠিক আছে, 8 ইঞ্চি টোটাল থিকনেস টপে, সেখান থেকে আমি 2 ইঞ্চি বাদ দিতে ক্লিয়ার কভার মাইনাস হাফ ইঞ্চি রেইনফোর্সমেন্টের অর্ধেক, এটা মিলে টপে হচ্ছে ইফেক্টিভ ডেপথ ডি ইকুয়াল টু 5.5 ইঞ্চি। বটমে স্যার আমি আসলে স্যার এসটা বের করা স্যার এখনো বুঝলাম না, স্যার কোন ইকুয়েশন থেকে আসলে এসটা বের করব? 1900 আবার বলো। স্যার বললাম স্যার এসটা আসলে কোন ইকুয়েশন থেকে বের করব স্যার, এটা এখনো মানে স্যার ক্লিয়ার না স্যার, ডাউট আছে স্যার, একটু আবার বলবেন এসটা মানে 0.4 আসতো। এই যে বুঝতে পারছো সে বলো আবার। স্যার ওই যে আমরা স্যার ওই সূত্রটা দিয়ে বের করছি আবার, মানে যে সূত্র দিয়ে আমরা এই যে মানে স্পেসিং এর যে ইকুয়েশনটা ওইখানে আমরা স্পেসিং এর জায়গায় 18 ইঞ্চি বসেছি, তাহলে ওইখান থেকে আমরা এসটা পেয়ে যাচ্ছি 0.4। মানে স্পেসিং আগে 9 ইঞ্চি পাইছি, এসটা বসায় আবার স্পেসিং 18 ইঞ্চি বসায় আমরা এসটা আবার বের করব, মানে এরিয়া বার ইনটু 12 বাই স্পেসিং। জি স্যার, এখানে স্যার স্পেসিংটা 18 ইঞ্চি বসায় আমরা এসটা বের করবো আর কি। স্পেসিং এখানে 18 ইঞ্চি বসাবা, এরিয়া বার বসাবা 0.6, এখন এখান থেকে এস বার করবা। দেখো আসে কিনা।
ঠিক আছে এখন? জি স্যার, এইভাবে 0.4 আসে। তাহলে টপ অফ দ্য ওয়ালের ডিফেক্টিভ ডেপথ ডি ইকুয়াল টু 5.5 আর বটমে ডি কত ছিল 13.5। এখন এই ইকুয়েশনে আমরা দেখতে পাচ্ছি ডি চেঞ্জ হয়ে গেলে এটা লিনিয়ারলি চেঞ্জ হয়ে যায় রেজিস্টিং মোমেন্টটা 5m এটা। তো আমরা ইন্টারপোলেশন করে বের করতে পারি। এখানে যদি 13.5 ইঞ্চির জন্য হবে 9700 এখানে বটমে 23,800। তাহলে আমরা কি বুঝতে পারছি, যদি আমরা এখানে কি করছি যে অল্টারনেট নাম্বার 7 বার ব্যবহার করছি, এই মাঝখানে ছোটটা বাদ দেওয়া হবে। আমরা যদি অল্টারনেট নাম্বার 7 বার মানে 18 ইঞ্চি পর নাম্বার 7 বার দিই, তাহলে বটমে আসে রেজিস্ট্যান্স 23,800, টপে হচ্ছে 9,700। আমাদের টপে আসলে কোনো রেজিস্ট্যান্স দরকার নাই, টপে জিরো রেজিস্ট্যান্স দরকার, মোমেন্ট জিরো, কিন্তু এখানে রেজিস্ট্যান্স 9,700। বটমে কি অবস্থা যে 45,600 যদি অল্টারনেট করে 18 ইঞ্চি পর দিতাম, 45,700 জায়গায় 23,800 আমাদের রেজিস্ট্যান্স। অল্টারনেট না দিয়ে আমরা এখন এই যে অ্যাপ্লাইড মোমেন্ট ডায়াগ্রাম এবং রেজিস্টিং মোমেন্ট ডায়াগ্রাম এই দুইটা যেখানে কাট করছে, এই জায়গায় যে যদি আমি এই অল্টারনেট পার্টটাকে নিয়ে যেয়ে কাট করে দিই, তাহলে আমার ডিজাইনটা অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, মাঝখানে একটা করে বার দিব, কিন্তু সেটা ফুল লেন্থে দিব না, কতদূর পর্যন্ত দিব এই বারটা, এই দুইটা মোমেন্ট ডায়াগ্রাম যেখানে কাট করতেছে সেইখানে যে। আমি এখন যদি ক্লিয়ার পিকচার তোমাদেরকে দেখাই, এখানে দেখো 9,700, 23,800, এটা হলো অ্যাপ্লাইড মোমেন্ট ডায়াগ্রাম, এটা রেজিস্টিং মোমেন্ট ডায়াগ্রাম ফর নাম্বার 7 অল্টারনেটিভ পার্ট, নাম্বার 7 অল্টারনেটিভ পার্ট। এই দুইটা মোমেন্ট ডায়াগ্রাম যেখানে কাট করবো সেই জায়গায় যে মাঝখানের বারটাকে কেটে দিলে হয়ে যাবে। এটা দেখা যাচ্ছে যে এই 10 ফিটের জায়গায় যে মোটামুটি সেটা কাট করতেছে। তাহলে টোটাল হাইট ছিল 5 ইঞ্চি এই আর্মের, 10 ফিট, তাহলে এখান থেকে কত ফিট পরে 3 ফিট 5 ইঞ্চি পরে যায় বারটাকে কেটে দিলে স্যার কথাটা ক্লিয়ার বোঝা যায় না। স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে। কথা কেটে আসছে, আচ্ছা। জি স্যার, ফিগারের কথাগুলো বুঝিনি। সোজাই হবে মনে করো। আমরা কি বলছি যে যদি আমি বটমে দেখো, একদম বটমে এখানে 9 ইঞ্চি পর রড দেওয়া আছে, যার ফলে তার টোটাল মোমেন্ট যে 45,700 সেই মোমেন্টকে সে রেজিস্ট্যান্স দিতে পারে। কিন্তু টপে তো আর আসলে মোমেন্টটা আস্তে আস্তে জিরো হয়ে গেছে। তাহলে আমরা কি করলাম, আমরা দেখতে চাইলাম যে মাঝখানে একটা রড যদি না দেই, 18 ইঞ্চি পর রড দিলে কি অবস্থা হয়। 18 ইঞ্চি পর রড দিলে থিকনেস কমে যাওয়ার কারণে উপরে 9,700 মোমেন্ট রেজিস্ট্যান্স, নিচে 23,800 মোমেন্ট রেজিস্ট্যান্স। আবার আমরা একটা মোমেন্ট ডায়াগ্রাম আঁকছিলাম যে
যেটা অ্যাপ্লাইড মোমেন্ট, টপে মোমেন্ট 0 আর বটমে মোমেন্টটা হলো 45,700। তাহলে এই দুইটাতে মোমেন্ট ডায়াগ্রাম আমরা আঁকলাম, এই দুইটার যে জায়গায় কাট করলো দুইটাতে, সেই পয়েন্টটাই আসলে আমাদের এই ছোট মাঝখানের বারটার কাট অফ পয়েন্ট। বুঝাতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। এর উপরে যে অল্টারনেটিভ বার দিলে যে মোমেন্ট ক্যাপাসিটি হয় সেই ক্যাপাসিটি দিয়েই এনাফ। এর উপরের থেকে অল্টারনেটিভ বার ইজ এনাফ, তাই প্রকাশ করছে না। এটা হচ্ছে অল্টারনেটিভ বারের মোমেন্ট ডায়াগ্রাম, অল্টারনেটিভ বারের মোমেন্ট ডায়াগ্রাম। তাহলে নিচে 23,800, এটা সার্টেন পয়েন্টের উপরে যে আর লাগছে না, 21,300 যেখানে, এর উপরে যে আর লাগতেছে না। এই অল্টারনেটিভ বারটা মানে প্রত্যেক জায়গায় বার লাগছে না, অল্টারনেটিভ বার দিলে হয়ে যাচ্ছে, সেই জন্য এর উপর দিয়ে কেটে দিলে ঠিক আছে, আর লাগবে না। এটা হচ্ছে এই দুইটার ক্রস পয়েন্ট হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট 10 ফিট টপ থেকে, নিচের থেকে 13.5 থেকে 10 ফিট পর্যন্ত গেলে 3.5 ফিট। তাহলে বটম থেকে 3.5 ফিট উপরে যে এই বারটা অল্টারনেটিভ বারটা কেটে দিলে আমাদের ডিজাইনটা ইকোনমিক হয়ে গেল 3.5। কিন্তু এটা এক্স্যাক্টলি ওই জায়গায় কাটলে হবে না, এটার জন্য আমাদের একটু ডেভেলপমেন্ট লেন্থ বেশি রাখতে হবে বার কাট অফ রিকোয়ারমেন্ট অনুযায়ী। Resisting moment at elevation is shown, 1/2 of the main bars দিয়ে intersection of these lines and moment diagram is at 3.5 feet from the bottom থেকে 3.5 feet উপরে যায় তাদের intersection, indicating alternative bars are no longer needed. The bar shall be extended beyond this point, কি পরিমাণ? d পরিমাণ। তাহলে d টা কিভাবে বের করব? ওই 3.5 ফিট উপরে যে d টা আবার বের করতে হবে তোমাকে। এটা আমাদের ওয়াল, টোটাল ওয়ালটা হচ্ছে 13.5 ফিট। বটম থেকে 3.5 ফিট উপরে যে ইফেক্টিভ ডেপথ বের করতে চাই, তাহলে বটমে ইফেক্টিভ ডেপথ হলো 8 ইঞ্চি প্লাস 8 ইঞ্চি। এই 8 ইঞ্চিটা ভেরিয়েশন হয়ে এখানে 0 হয়ে গেছে। তাহলে 8 ইঞ্চি প্লাস 8 ইঞ্চি ভেরিয়েশন হয়েছে কার জন্য? 13.5 এর জন্য। ভাগ দিলাম সাথে, এখান থেকে 10 ফিট নিচে আসলাম, তাহলে এখান 3.5, এখানে ইফেক্টিভ ডেপথ কত এটা আমরা বুঝতে পারবো। স্যার এফেক্টিভ ডেপথ স্যার 11.4। জি স্যার, ঠিক আছে। ইফেক্টিভ ডেপথটা আসলে এই রড পর্যন্ত, আমরা যেখানে একটা রড দিয়ে দিই, ঠিক আছে। আড়াই ইঞ্চি বাদ যাবে, 2 ইঞ্চি আর হাফ ইঞ্চি, 11.42। আরেকটা হলো 12 বার, নাম্বার 7 বার ব্যবহার করছি, 12 ইনটু নাম্বার 7 বার। এই দুটো থেকে আসছে 10.5 ইঞ্চ আর ওটা 11.42 ইঞ্চ। এটা যদি আমরা 12 ইঞ্চ ধরি তাহলে বার কাট অফ পয়েন্ট ফর হাফ অফ দ্য বার্স কনসিডারিং 12 ইঞ্চ, 3.5 ফিট প্লাস 1 ফিট, 4.5 ফিট অ্যাবভ দ্য বেস। বেস থেকে 4.5 ফিট উপরে যায় ওই অল্টারনেটিভ বারগুলা কেটে দিলে শেষ। ডেভেলপমেন্ট লেন্থ রিকোয়ারমেন্ট যদি আমরা চেক করি,
fy psi t psi e by 20 lambda root f prime c diagonal bar এখান থেকে আসে 44.7 ইঞ্চ। তাহলে আমরা কতটুকু এখান থেকে রাখছি? টোটাল 4.5 ফিট রাখছি। 4.5 ফিট পরে যায় বারটাকে কাটছি। 4.5 গুণ 12 54 ইঞ্চ। ওকে, তাহলে আমরা ফাইনালি কি করলাম যে এই রেইনফোর্সমেন্টটা দেখো এখানে দেখানো আছে যেভাবে রেইনফোর্সমেন্টটা এখানে যেটা এটা হচ্ছে আমাদের মেইন রেইনফোর্সমেন্ট। আবার একটা রেইনফোর্সমেন্ট 4.5 ফিট পরে যে কেটে দেওয়া হচ্ছে, আবার আরেকটা এরকম স্ট্রেট মাথা বন্ধ যাবে, আরেকটা 4.5 ফিট পরে যে কেটে দেওয়া হবে। মাঝখানে টেম্পারেচার রেইনফোর্সমেন্ট হিসেবে বাইন্ডার করে দেওয়া আছে, এগুলো হিসেবে আমরা এখন যাচ্ছি না। এই পর্যন্ত ডিজাইন করতে পারলে পরীক্ষা হবে। মানে এই হলো তোমাদের মোটামুটি রিটেনিং ওয়াল, ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালের ডিজাইন। স্যার এই ফিগারটা কি মানে স্যার ওই যে রেজিস্টিং মোমেন্ট আর স্যার যে মোমেন্টটা ওটা কি গ্রাফে আঁকবো না? ওটা স্যার 3.5 কোথায় এটা স্যার বের করতে পারবো না, কারণ এটা তো স্যার বের করা কঠিন। এটা একটা রাফলি বের করলে হবে, তুমি গ্রাফে আঁকতে হবে। গ্রাফে আঁকলেই তো তুমি বুঝতে পারবা। এটা এখানে আমরা কি করছি দেখো, এই যে রেজিস্টিং মোমেন্ট, এই যেটা অ্যাপ্লাইড মোমেন্ট সেটা 0 থেকে শুরু করছে, এখানে 45,700 আমরা 5 ফিটে বের করছি, 10 ফিটে বের করছি। বাকি অংশ কিন্তু এটা একটা স্মুথ কার্ভ আমি হাতের অনুমানেই আমাকে আঁকতে হবে, ঠিক আছে? হাতের অনুমানে যদি আমি আঁকি তাহলে এই কাট পয়েন্টটাও ওই যে হাতের অনুমানেই আমরা ধরে নিব। এটা এক্সাক্ট হওয়ার দরকার নাই, এত অ্যাকুরেট হতে হবে না। ওর পরে আমরা এই জন্যই ওই যে এক্সট্রা পোর্শন আবার বাড়া দিচ্ছি, আর 1 ফিট বাড়াইছে না এর উপরে। জি স্যার। সুতরাং তোমার হাতের অনুমানেই যেটা হয় সেটাই করবা পরীক্ষায়। আর প্র্যাকটিক্যাল করার সময় তুমি অবশ্যই একটু গ্রাফ পেপার নিয়ে করতে পারলে ভালো, একদম অত রাফলি করার দরকার নেই, তাহলে তোমার হিসাব করে কোনো লাভ হলো না। গ্রাফ পেপারে করতে পারলে ভালো। পরীক্ষা হলে গ্রাফ পেপার নিয়ে টানাটানি করবো না, এটা রাফলি যেটা করবো আমি ওটাই মেনে নেব। ওকে, স্যার যদি আমরা স্যার গ্রাফে করি তাহলে কি স্যার মানে টপ আর বটম বের করলে তো হয়ে যায় স্যার, তাহলে বাকি মানগুলো তো গ্রাফ থেকে বের করা যায়। না ওই যে ক্লাস নিচ্ছি। হ্যাঁ বলো। Recording stopped. তো বললাম যে স্যার যদি গ্রাফ থেকে বের করতে হয় তখন তো স্যার তাহলে টপ আর বটম বের করলেই হয়ে যায়, বাকি মানগুলো তো ইন্টারসেকশন তো গ্রাফ পেপারের ভ্যালু থেকে বের করা যায়। পরশুদিন আমি একটু ছুটিতে থাকবো, তো আমি পরশুদিন বোধ থাকতে পারবো না। অনলাইনে দেখি আমি ট্রাই করবো, ঠিক আছে? আচ্ছা ওই সময় বলো, কটার সময়? 11টা আমি ট্রাই করবো, ঠিক আছে? আচ্ছা করা দিও, অসুবিধা নেই। হ্যাঁ আচ্ছা, ভেরি গুড। তাহলে দিয়ে দাও। হ্যাঁ পাঠাও। হ্যাঁ ঠিক আছে, পাঠাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওকে, হ্যাঁ স্যার। Respond your roll call, please. Roll number 1. Roll number 1. Yes, sir. 2, Yes sir. 3, 4, 5, Yes, sir. 6, Yes, sir. 7, 8, Yes, sir. 9, 10, Yes, sir. 11, Present, sir. 12, Yes, sir. 13,
14, Yes, sir. 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 18, Yes, sir. 19, 20, 21, Yes, sir. 22, Yes, sir. 23, Yes, sir. 24, Yes, sir. 5, Yes, sir. 26, Yes, sir. 27, Yes, sir. 28, Yes, sir. 29, 30, Yes, sir. 31, 32, Yes, sir. 33, Yes, sir. 34, Yes, sir. 35, 36, Yes, sir. 37, Yes, sir. 38, 39, 40, 41, Yes, sir. 42, Yes, sir. 43, Present, sir. 44, Yes, sir. 45, Yes, sir. 46, Yes, sir. 47, Yes, sir. 48, Yes, sir. 49, Yes, sir. 50, Yes, sir. 51, Yes, sir. 51. 52, Yes, sir. 53, Yes, sir. 54, Yes, sir. 55, Yes, sir. 56, 57, Yes, sir. 58, Yes, sir. 59, Yes, sir. 60, 61, 62, 63, Sir. 64, Yes, sir. 65, Present, sir. WR1, Yes, sir. 2, Yes, sir. 3, Yes, sir. 4, Yes, sir. 5, Yes, sir. 6, Yes, sir. 7, Yes, sir. 8, 9, Yes, sir. 10, Yes, sir. 11, Yes, sir. 12, Yes, sir. 13, Yes, sir. 14, Yes, sir. 15. স্যার কে? স্যার যে আমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছিল স্যার এটা শনিবার পর্যন্ত টাইম দেওয়া হয়েছে স্যার একটু টাইমটা বাড়ায় দিলে স্যার খুব ভালো হয় স্যার। আবার টাইম কেমন বাড়াই দেবো? তোমাদের তো ক্লাস শেষ। স্যার শনিবার পর্যন্ত স্যার শনিবার তো আমাদের একটা সিটি আছে স্যার। এখন স্যার মানে আমাদের তো যদি মানে অ্যাসাইনমেন্টের টাইমটা একটু বাড়ায় দিলে স্যার ভালো হয় কি, যে অ্যাসাইনমেন্টের যে টাইমটা শনিবার পর্যন্ত যদি মঙ্গলবার বা বুধবার পর্যন্ত একটু বাড়ায় দেন ভালো হয় স্যার। কদিন বাড়াই দেবো? স্যার বুধবার পর্যন্ত মানে টাইমটা একটু দিলে ভালো হয় স্যার। না, বুধবার তো অনেক দেরি, আজকে হচ্ছে মঙ্গলবার, এতদিন লাগবে কি জন্য এটা করতে? বা স্যার ক্লাস শেষ হয়ে গেলে ক্লাস শেষ নিচ্ছে স্যাররা। স্যার এখনো স্যার কয়টা ক্লাস বাকি তোমাদের স্যার? আর কয়টা সিটিও হচ্ছে স্যার? আবার সিটিও বাকি আছে স্যার। সিটি এর পরেরটা আছে। আমি দিচ্ছি তোমাদেরকে 26 তারিখ, তাই তো? 26 তারিখ স্যার সিটি আছে স্যার। 26 তারিখ দিয়েছি। ওকে, দাও এই মাস, ঠিক আছে দিয়ে দিলাম 30 তারিখ। স্যার পাইলের ডিফ্লেকশন স্যার কি বের করব স্যার, এটা তো আমরা একটু শিখি নাই স্যার, মানে সেটা কিভাবে করব স্যার? আপনি যে অ্যাসাইনমেন্টে পাইলের ম্যাথটা দিয়েছেন ওটা স্যার বুঝতেছি না। ইন্টারনেট ঘাটাঘাটি করো, দেখি কি পারো। এটা তো অ্যাসাইনমেন্ট দিলাম, দেখি নিজেরা কি করতে পারো সেটা দেখতে চাচ্ছি। আর স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার ওই যে স্যার গ্রাফের যে ভ্যালুগুলো বের করতে বলছিলেন স্যার, আমরা তো স্যার যদি স্যার গ্রাফ পেপারেই করি তাহলে স্যার 5 ফিট আর 10 ফিটের জন্য কি বের করা লাগবে? কারণ আমি স্যার টপ আর বটম ভ্যালু দিয়ে তো স্যার ওই যে মানে গ্রাফের থেকে ভ্যালু বের করতে পারি স্যার, মানে ইন্টারসেকশন পয়েন্টের ভ্যালুটা। ওই যে কার্ভটা কোন ডাইরেকশনে যাবে তুমি জানো? ওইটা তো একটা কার্ভ। এখন কার্ভটা কেউ ছোট করে কার্ভ আঁকবে, কেউ মানে স্ট্রেট লাইনের কাছাকাছি কার্ভ আঁকবে, তাহলে হবে? এই জন্যই 5 ফিট 10 ফিটে বের করতে বলা হচ্ছে। বুঝতে পারছো কিনা? জি স্যার বুঝতে পারছি।
আর স্যার গ্র্যাভিটি রিটেনিং ওয়ালের ক্ষেত্রে মানে ডিফারেন্সটা কোথায় হবে স্যার সেটা কি বলবেন? তোমার কথা শোনা কঠিন হয়ে যাচ্ছে, আর যাই হোক তারপরে বলো। স্যার গ্র্যাভিটি রিটেনিং ওয়ালের ক্ষেত্রে ডিফারেন্সটা কোথায় হবে স্যার? গ্র্যাভিটি রিটেনিং ওয়ালে কোনো রেইনফোর্সমেন্ট লাইন হবে না, এখানে শুধুমাত্র এখানে ওই যে স্টেবিলিটি করতে হবে। বইয়ে দেখবা যে এক্সাম্পল করে দেওয়া আছে একটা, ঠিক আছে, ওটা দেখে দেখে করবা। বইয়ে একটা এক্সাম্পল করে দেওয়া আছে, ওটা দেখে দেখে করবা। গ্র্যাভিটি রিটেনিং ওয়ালে আর কিছু নাই। জি স্যার, আর টাইম নিয়ে স্যার আরেকটা প্রশ্ন স্যার, এটা কি করব? হ্যাঁ বলো। স্যার মানে আমরা যে ম্যাথটা করছিলাম সেখানে পাইলে যে ইনিশিয়াল যেটা ধরছিলাম সেটা স্যার আসলে কলামের ফেজ থেকে পাইলে সেন্টার পর্যন্ত ধরছিলাম স্যার। দুই ডিরেকশনে আসলে সেম ডাইমেনশন ছিল। তো স্যার ডাইমেনশন যদি চেঞ্জ হয়, তোমার কথা শোনা যাচ্ছে না, কিছু বুঝতে পারতেছি না। তোমার এটা আগে সমাধান করা দরকার। তুমি কি বুঝতে পারছো কেন তোমার এরকম হচ্ছে, নাকি আমি একাই শুনতেছি, অন্যরা কি ভালো মতো শুনতে পাচ্ছো? না স্যার, ওর ইকো হচ্ছে স্যার। ইকো হচ্ছে অনেক। তোমার কথা তুমি বলতেছো, কিছুই আমরা বুঝতেছি না। পরে তুমি না হয় আমাকে একসময় মেইল করো, আমি তোমাকে বোঝাই দেবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তোমাদের আমি অ্যাসাইনমেন্টে টাইম বাড়াই দিয়েছি, আর ক্লাস টেস্ট বুধবারে হবে 2টার সময়, তাই তো? জি স্যার। স্যার অ্যাসাইনমেন্ট তাহলে 30 তারিখের সাবমিশনের টাইম, আর হচ্ছে তুমি আগামীকাল দেখো আমি ওখানে টাইম বাড়াই 2টার দিকে ছুটি। টাইম অলরেডি বাড়াই দিয়েছি, ঠিক আছে? কথা হবে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ।